বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অনলাইন শ্রেণী পাঠে স্বাগতম। অনলাইন শ্রেণী পাঠে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আব্দুর রশিদ মন্ডল, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী। শ্রেণী একাদশ ও দ্বাদশ। বিষয় ফিনান্স, ব্যাংকিং ও বীমা। অধ্যায় অষ্টম, মূলধন বাজেটিং। শ্রেণী পাঠ তৃতীয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে আজ আমি মূলধন বাজেটিং নিয়ে তৃতীয় সেশন শুরু করছি। অর্থাৎ মূলধন বাজেটিং অধ্যায়ের দুটি সেশন আমি সম্পূর্ণ করেছি। আজকে তৃতীয় ক্লাস। এই সেশনে তোমাদের সাথে এই অধ্যায়ের গাণিতিক সমস্যা ও সমাধান নিয়ে কথা বলবো। দ্বিতীয় সেশনেও গাণিতিক সমস্যা এবং সমাধান নিয়ে কথা বলেছিলাম। শিখন ফল। শ্রেণী পাঠ শেষে আমরা জানতে পারবো বিনিয়োগ ফেরতকাল পিবিপি, গড় বিনিয়োগ পদ্ধতি ARR, নেট বর্তমান মূল্য NPV, অভ্যন্তরীণ মুনাফার হার IRR, মুনাফা অর্জন সূচক PI, নেট মুনাফা অর্জন ক্ষমতা সূচক NPI। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো এই অধ্যায় থেকে পরীক্ষায় পিবিপি আসে, বিনিয়োগ ফেরতকাল। আমরা পিবিপি কেন নির্ণয় করি তোমরা জানো? প্রকল্প নির্বাচনের জন্য সাধারণত আমরা পিবিপির ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করে থাকি। প্রকল্প নির্বাচনের আরেকটি পদ্ধতি অ্যাভারেজ রেট অফ রিটার্ন। এই দুটি পদ্ধতি সনাতন পদ্ধতি। সাধারণত আয়ুষ্কাল কত এবং পিবিপি কত, আয়ুষ্কাল সময়ের মধ্যে যদি বিনিয়োগকৃত অর্থ ফেরত আসে তাহলে আমরা এই প্রকল্পে বিনিয়োগ করি। আর যদি আয়ুষ্কালের মধ্যে বিনিয়োগকৃত অর্থ ফেরত না আসে তাহলে আমরা সে প্রকল্প বর্জন করে থাকি। গড় বিনিয়োগ পদ্ধতির ক্ষেত্রে ARR, অ্যাভারেজ রেট অফ রিটার্ন, এই পদ্ধতিতে বিনিয়োজিত অর্থের থেকে যে রিটার্ন আসে তা যদি ঋণকৃত মূলধনের সুদ থেকে বেশি হয়, হার বেশি হয়, তাহলে আমরা এই প্রকল্পে বিনিয়োগ করি। তা না হলে প্রকল্পে বিনিয়োগ করা থেকে বিরত থাকি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সনাতন পদ্ধতির থেকে আধুনিক পদ্ধতি অনেক জনপ্রিয়। আধুনিক পদ্ধতিতে সাধারণত NPV, IRR, PI, NPI এই পদ্ধতিগুলো ব্যবহার করা হয়।
নেট প্রেজেন্ট ভ্যালু পদ্ধতি অনেক জনপ্রিয় পদ্ধতি, যদিও একটু জটিল এনপিভি নির্ণয় করা, কারণ যে বিনিয়োগকৃত অর্থ ভবিষ্যতে ফেরত আসে, এই ফেরতকৃত অর্থ যদি বর্তমান মূল্যে রূপান্তর করার পর বিনিয়োজিত মূলধন থেকে বেশি হয় টোটাল প্রেজেন্ট ভ্যালু, তাহলে আমরা এই প্রকল্পে বিনিয়োগ করি। তা না হলে এই প্রকল্পে বিনিয়োগ করা থেকে আমরা বিরত থাকি। অর্থাৎ নেট প্রেজেন্ট ভ্যালু, আমরা বিনিয়োগকৃত অর্থ একবারেই ফেরত আসে না, প্রতি বছর ফেরত আসে। ভবিষ্যতে প্রাপ্য অর্থ বাট্টাকৃত করে বর্তমান মূল্যে রূপান্তর করে নেওয়া হয়। সেই প্রাপ্ত অর্থের বর্তমান মূল্য যোগ করলে আমরা টিপিপি পাই। সেই টিপিপি থেকে বিনিয়োগকৃত অর্থ যদি বিয়োগ করে পজিটিভ এনপিভি হয়, তাহলে আমরা এই প্রকল্পে বিনিয়োগ করি, আর যদি নেগেটিভ হয় তাহলে আমরা এই প্রকল্পে বিনিয়োগ থেকে বিরত থাকি। অভ্যন্তরীণ মুনাফার হার পদ্ধতি। অভ্যন্তরীণ মুনাফার হার পদ্ধতি IRR, ইন্টারনাল রেট অফ রিটার্ন, এই পদ্ধতিটিও অনেক জনপ্রিয় পদ্ধতি, যদিও এই পদ্ধতিটি অনেক জটিল প্রকৃতির। একটি পজিটিভ এনপিভি এবং একটি নেগেটিভ এনপিভি নির্ণয় করে এরপর IRR নির্ণয় করতে হয়। সাধারণত ট্রায়াল অ্যান্ড এরর মেথডের বারবার ট্রায়াল দিয়ে এনপিভি একটি পজিটিভ আর একটি নেগেটিভ নির্ণয় করা হয়। এই পদ্ধতিটাও অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। সাধারণত বাট্টার হার, পিভি ফ্যাক্টর এর হার যত ছোট হয় তত এনপিভি পজিটিভ হয়, এবং বাট্টার হার যত বড় হয়, বেশি হয়, তত এনপিভি নেগেটিভ হয়। এই বিষয়টি IRR নির্ণয়ের সময় মাথায় রাখতে হয়। IRR এর রেট যদি ঋণকৃত মূলধনের সুদের হার থেকে বেশি হয়, তাহলে আমরা এই প্রকল্পে বিনিয়োগ করি, কম হলে এই প্রকল্পে বিনিয়োগ করা থেকে বিরত থাকি। PI, প্রফিটেবিলিটি ইন্ডেক্স, মুনাফা অর্জন ক্ষমতা সূচক। এই পদ্ধতিতে টিপিভি কে NCO দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করা হয়। 100 দিয়ে গুণ করলেও হয়, না করলেও হয়। এই পদ্ধতিতে টিপিভি বড় হলে আমরা প্রকল্প গ্রহণ করি, টিপিভি ছোট হলে প্রকল্প গ্রহণ করা থেকে বিরত থাকি। নেট মুনাফা অর্জন ক্ষমতা, নেট প্রফিটেবিলিটি ইন্ডেক্স। এই প্রফিটেবিলিটি ইন্ডেক্স থেকে 1 বা 100 বাদ দিলে যদি পজিটিভ এনপিআই হয়, তাহলে আমরা প্রকল্পে বিনিয়োগ করি। নেগেটিভ হলে প্রকল্পে বিনিয়োগ করা থেকে আমরা বিরত থাকি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখব গাণিতিক সমস্যা। বেটন লিমিটেড 70,000 টাকার একটি নতুন মেশিন ক্রয়ের বিষয় বিবেচনা করছে। মেশিনটির আয়ুষ্কাল 5 বছর, ভগ্নাবশেষ মূল্য 00 টাকা। অর্থাৎ আয়ুষ্কাল শেষে মেশিনটি বিক্রয় করে কোনো অর্থ পাওয়া যাবে না। মেশিনটির আয়ুষ্কাল 5 বছর। 5 বছর পরে আমরা যদি ব্যবহারের পর মেশিনটি বাজারে বিক্রয় মূল্য
জিরো হবে, অর্থাৎ মেশিনটি বিক্রয় করে কোনো অর্থ পাওয়া যাবে না। কার্যকারী মূলধন 15,000 টাকা, যেটাকে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল বলে থাকি ইংরেজিতে। করের হার 50% ও বাট্টার হার 10%। এই বাট্টার হারই পিভি ফ্যাক্টর নামে পরিচিত। মেশিনটি ব্যবহারের মাধ্যমে আগামী 5 বছর নিম্নলিখিত হারে কর পূর্ববর্তী নগদ প্রবাহ আশা করা যাচ্ছে। বছর 1, 2, 3, 4, 5 কর পূর্ববর্তী নগদ প্রবাহ প্রথম বছর 25,000 টাকা, দ্বিতীয় বছর 30,000 টাকা, তৃতীয় বছর 35,000 টাকা, চতুর্থ বছর 40,000 টাকা, পঞ্চম বছর 25,000 টাকা। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে নগদ প্রবাহ প্রত্যেক বছর সমপরিমাণ হয় নাই, অসমপরিমাণ। প্রশ্নের চাওয়া পিভিপি, এআরআর, আরওআই, এনপিভি, আইআরআর, পিআই, এনপিআই। এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় এভাবে আসে না। তোমরা জানো সৃজনশীল পদ্ধতিতে প্রশ্ন করা হয়ে থাকে, সেক্ষেত্রে 2 মার্কের ধরো এই প্রকল্পের যে মেশিন ব্যবহার করা হচ্ছে তার অবচয় নির্ণয় করতে বললো। এরপর 4 মার্কের প্রশ্নে খতে পিভিপি, এআরআর নির্ণয় করতে বললো। আবার 4 মার্কের প্রশ্নে এনপিভি, আইআরআর নির্ণয় করতে বললো। এরকম প্রশ্ন হতে পারে। এই প্রশ্নটির সমাধান পারলে সৃজনশীল পদ্ধতিতে যে প্রশ্ন করা হয় সে প্রশ্নের আনসার তোমরা করতে পারবে বলে আমি আশা করি। এই প্রশ্নটির সমাধান করার জন্য প্রথমেই আমাদের একটি গণনা তালিকা নির্ণয় করতে হয়। আমরা দেখছি গণনা তালিকা সমাধান। আমাদের প্রশ্নে যেহেতু কর পূর্ববর্তী নগদ প্রবাহ দেয়া আছে, আমরা যে অঙ্কটাই করি না কেন, পিভিপি করি বা এআরআর বা আরওআই বা এনপিভি বা আইআরআর যাই করি না কেন, আমার সিএফএটি লাগে। সিএফএটি নির্ণয়ের জন্য আমার যেহেতু সিএফবিটি দেয়া আছে, সিএফবিটি নির্ণয় করতে হলে 2, 4, 6, 7টি কলাম লাগে। এরপরে যদি আমি পিভিপি নির্ণয় করতে চাই তাহলে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স লাগে, ক্রমযোজিত কর পূর্ব পরবর্তী নিট মুনাফা, মোট মুনাফা। এরপরে আমার আসে পিভি ফ্যাক্টর, তারপর পিভি ফ্যাক্টর আমি এনপিভি নির্ণয়ের জন্য প্রশ্নে দেয় আছে 10%, সেটি নিব। সিএফএটির সাথে পিভি ফ্যাক্টর গুণ করে পিভি পাওয়া যায়। আবার আইআরআর নির্ণয়ের জন্য আর একটা পিভি ফ্যাক্টর পিভি নির্ণয় করতে হয়। তা আমরা শুরুতেই দেখছি, আমরা যদি তালিকার দিকে তাকাই তাহলে দেখি 5টি বছর আছে, 1, 2, 3, 4, 5। আমরা গত ক্লাসেও এরকম একটি অঙ্ক
সমাধান করেছিলাম সেক্ষেত্রে এই গণনা তালিকা আমি দেখিয়েছি, কিন্তু গত অঙ্ক থেকে এই অঙ্কটির একটু চেঞ্জ আমি এনেছি। সেক্ষেত্রে আগের অঙ্কে WCSV ছিল না, এই অঙ্কে WCSV এর কথা আছে, যদিও এসবি এখানে 00 দেখাচ্ছে, কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল কার্যকরী মূলধন এই অঙ্কে আছে। এটাকে বলে ব্যয় হ্রাসকরণ প্রকল্প, ক্যাশ সেভিং প্রকল্প, যেহেতু WCSV এর কথা উল্লেখ আছে। তো প্রথম দুটি কলাম প্রশ্নে উল্লেখ আছে কর পূর্ব নগদ প্রবাহ প্রথম বছর 25,000 টাকা, যেটা প্রশ্ন দেওয়া ছিল, আমি সেই দুটি কলামে এখানে নিয়ে এসেছি। দ্বিতীয় বছর 30,000 টাকা, তৃতীয় বছর 35,000 টাকা, চতুর্থ বছর 40,000, পঞ্চম বছর 25,000 টাকা। এরপর আমরা অবচয় নির্ণয় করেছি। অবচয় নির্ণয়ের সূত্র হলো, প্রশ্নে আমি বলছি যে সৃজনশীল পদ্ধতিতে অবচয় নির্ণয় করার কথা উল্লেখ করতে পারে 2 মার্কের জন্য, বলতে পারে ক নম্বরে মেশিনটির অবচয় নির্ণয় করো। সেই ক্ষেত্রে আমরা জানি যে অবচয় নির্ণয়ের অনেক মেথড আছে, তার মধ্যে আমি সরলরৈখিক পদ্ধতিতে, যেহেতু কোনো পদ্ধতির কথা উল্লেখ করে নাই, এই জন্য সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করেছি। সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের পরিমাণ সমান মেশিনের ক্রয় মূল্য মাইনাস ভগ্নাংশ শেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। সেক্ষেত্রে আমরা যদি মেশিনটির ক্রয় মূল্য 70,000 টাকা, ভগ্নাংশ শেষ মূল্য 00, আয়ুষ্কাল 5, তাহলে আমরা যদি 70,000 টাকাকে 5 দিয়ে ভাগ করে 14,000 টাকা আসে, 5 14 70,000 টাকা, 14,000 প্রত্যেক বছর। এরপর কর পূর্ব মুনাফা EBT, কর পূর্ব মুনাফা EBT, আর্নিং বিফোর ট্যাক্স, আমরা যদি CFBT থেকে ডেপ্রিসিয়েশন বাদ দেই তাহলে EBT পাই। এই জন্য 25,000 টাকা থেকে 14,000 টাকা বাদলে আসে 11,000, 30,000 টাকা থেকে 14,000 বাদলে 16,000, 35,000 টাকা থেকে 14,000 বাদলে 21,000, 40,000 টাকা থেকে 14,000 বাদলে 26,000, 25,000 টাকা থেকে 14,000 বাদলে 11,000 টাকা। এরপর আমরা ট্যাক্স প্রশ্ন উল্লেখ আছে করের হার 50%। সেই ক্ষেত্রে ইবিটির উপর করের হার চার্জ করতে হয় 11,000 টাকা 50%, 5,500, 16,000 টাকা 50%, 8,000, 21,000 টাকার 50%, 10,500, 26,000 টাকার 50%, 13,000 আর 11,000 টাকার 50%, 5,500। আমরা এর পরের কলাম ইএটি, কর পরবর্তী মুনাফা। ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে ইএটি পাওয়া যায়। সেই ক্ষেত্রে যেহেতু 50%, সেহেতু 11,000 টাকা থেকে 5,500 বাদলে 5,500 থাকে, 16,000 থেকে 8,000 বাদলে 8,000 থাকে, 21,000 থেকে 10,500 বাদলে 10,500 থাকে, 16,000 থেকে 26,000 থেকে 13,000 বাদলে 13,000 থাকে, 11,000 থেকে 5,500 বাদলে 5,500 টাকা থাকে। এরপর সিএফএটি কলাম। সিএফএটির কলামে আমরা নিট কর পরবর্তী মুনাফা, অর্থাৎ এটাকে আমরা নিট মুনাফা বলি, এর সাথে অবচয় যোগ করলে সিএফএটি পাই আমরা ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। সেই ক্ষেত্রে আমি 14,000 এর সাথে 5,500 যোগ করলে 19,500, 14,000 এর সাথে 8,000 যোগ করলে 22,000, 14,000 এর সাথে 10,500 যোগ করলে 24,500, 14,000 এর সাথে 13,000 যোগ করলে আমরা 27,000 পাই, এবং 14,000 এর সাথে 5,500, 19,500 পাই যোগ করি। এরপর আমরা পিবিপি নির্ণয়ের জন্য আমার সিসিএফএটি কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স আমরা পেয়ে থাকি। আমরা সাধারণত কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স 19,500 আমরা পিবিপি নির্ণয়ের ক্ষেত্রে সিসিএফএটি করে থাকি। 19,500 প্রথমে 19,500ই নেব, এরপর দ্বিতীয় বছরের 22,000 19,500 সাথে যোগ করে 41,500 পাবো। 41,500 সাথে 24,500 যোগ করে 66,000, 66,000 এর সাথে 27,000 যোগ করে 93,000, এবং 93,000 এর সাথে 19,500 যোগ করে 1,12,500।
এরপর আমরা 1,12,500 সাথে 15,000 যোগ করি, WCSB যোগ করলে পাই আমরা 1,27,500 টাকা। এরপর আমরা পিবি ফ্যাক্টর 10% প্রশ্ন উল্লেখ আছে। ফ্যাক্টর আমরা লগ টেবিল থেকে নিয়ে এসেছি। প্রথম বছর 9.909, দ্বিতীয় বছর 0.826, তৃতীয় বছর 0.751, চতুর্থ বছর 0.683 এবং পঞ্চম বছর 0.621 এবং WCSB সাথেও ওই শেষ বছরের ফ্যাক্টর গুণ করতে হবে 0.621। এভাবে সিএপিটির সাথে আমরা গুণ করলে আমরা পিবি পেয়েছি। আমরা যদি এই পিবি 5 বছরের পিবি যোগ করি এবং WCSB পিবি যোগ করি তাহলে আমরা পাই 94,163 টাকা। এটাকে আমরা টিপিপি বলি। টিপিপি থেকে এনসিও আমরা সাধারণত বিনিয়োগ আছে 70,000, তার সাথে WC যোগ করলে আমরা এনসিও পাই। সেই এনসিও যদি টিপিপি থেকে বাদ দেয় তাহলে আমরা এনপিপি পেয়ে যাব। এনপিপি এখানে পজিটিভ হয়েছে, টিপিপি বলা হয়েছে। এখন আইআরআর নির্ণয়ের জন্য আমার আরেকটি পিবি ফ্যাক্টর নিতে হবে এবং সেই ক্ষেত্রে আমরা এমন একটি পিবি ফ্যাক্টর নেব যাতে আমার এনপিবি নেগেটিভ হয়। তো আমরা 20% নিয়েছি। 20% নিয়ে আবার এই ফ্যাক্টর গুলো লগ টেবিল A3 থেকে নিয়ে এসেছি 0.833 প্রথম বছর, দ্বিতীয় বছর 0.694, তৃতীয় বছর 0.579, চতুর্থ বছর 0.482, পঞ্চম বছর 0.402 এবং শেষ বছরের ফ্যাক্টরি এসবির সাথে WCSBর সাথে যোগ করে 0.402। আমরা যদি সিএপিটির সাথে আবার গুণ করি 20% ফ্যাক্টর তাহলে আমরা পিভি পাই এবং সিএপিটির পিভি পাই। সেই পিভি গুলো আমরা যদি যোগ করি তাহলে আমরা টিপিভি পাবো 72,580। তা যদি আমরা এনসিও থেকে বাদ দেই, আমরা জানি এনসিও সমান ইনভেস্টমেন্ট প্লাস WC। এখানে WC যেহেতু 15,000, 70,000 এর সাথে 15,000 যোগ করলে 85,000, বাদ দিলে পাই আমরা 12,420। এটি নেগেটিভ এনপিভি। এটা গণনা তালিকা বুঝতে পারলে অঙ্কটি পারা সম্ভব, সহজ হয়ে যাবে। এরপর আমরা যাই আমাদের প্রশ্নের যা ছিল পিবিপি নির্ণয়। আমরা জানি পিবিপি সমান PY প্লাস NCO মাইনাস C/D। এখন আমাদের প্রশ্নে দেখা যাচ্ছে যে পিবিপি নির্ণয় PY লাগে। তাহলে PY বলতে আমরা রিকভারের আগের বছর আমরা গণনা তালিকায় ফিরে যাই। গণনা তালিকায় ফিরে গিয়ে দেখি সিসিএপিটির কলামে 70,000 টাকা কোন বছরে রিকভার করেছে। চতুর্থ বছরে দেখা যাচ্ছে, তৃতীয় বছরে 66,000 টাকা এবং চতুর্থ বছরে গিয়ে 93,000 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চতুর্থ বছরে গিয়ে আমার বিনিয়োগ রিকভার হয়ে গেছে, অর্থাৎ পুনরায় ফেরত এসেছে। সেই ক্ষেত্রে আমরা 93,000 টাকা আমার এই বছরের চতুর্থ বছরের চলে এসেছে, আয় হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা রিকভারি ইয়ার চতুর্থ বছর এবং রিকভারি ইয়ারের আগের বছরকে আমরা প্রিভিয়াস ইয়ার বলে থাকি PY এবং প্রিভিয়াস ইয়ারের সিসিএপিটি 66,000। তাহলে আমরা যদি আবার আমাদের প্রশ্নের অঙ্কের সমাধানে যাই তাহলে আমরা PY পেয়েছি 3 প্লাস আমার NCO 70,000 টাকা মাইনাস পিবিপির ক্ষেত্রে আমরা NCO ইনিশিয়াল ইনভেস্টমেন্ট নিলেই হবে। দুই পদের দুটোই হয়, 85,000 টাকা নিলেও হবে, 70,000 টাকা নিলেও হবে। আমরা 70,000 টাকা নিয়েছি। আর তৃতীয় বছরের কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স 66,000 টাকা আমরা সেটি নিয়েছি এবং চতুর্থ বছরের ডি হলো সিএপিটি অফ আরওআই রিকভারি ইয়ারের সিএপিটি সমান ডি, সেটি 27,000 আছে। আমরা এটা ক্যালকুলেশন করলে পাই হলো 3.14 বছর, 3.14 বছর। এটি হলো আমার পিবিপি, অর্থাৎ এই প্রকল্পে আমি বিনিয়োগ করব। এরপর আসে প্রশ্নে ARR নির্ণয়। আমরা জানি ARR সমান এভারেজ ইএটি বাই এভারেজ ইনভেস্টমেন্ট ইনটু 100। আমার এভারেজ ইএটি যদি আমরা গণনা তালিকায় যাই তাহলে ইএটির কলাম যোগ করব, যোগ করে 5 দিয়ে ভাগ করলে পাই 8,500। সেই 8,500 কে আমরা এভারেজ ইনভেস্টমেন্ট
অ্যাভারেজ ইনভেস্টমেন্ট নির্ণয়ের সূত্রটি এখানে আলাদা, যেহেতু এখানে WCSB আছে, এই জন্য আমি নিচে দেখিয়ে দিয়েছি যে অ্যাভারেজ ইনভেস্টমেন্ট সমান WC প্লাস SB প্লাস ইনভেস্টমেন্ট মাইনাস SB/2। এটি হলো সূত্র। এর যদি মান বসাই তাহলে WC 15,000, SB 0, ইনভেস্টমেন্ট 70,000 মাইনাস SB 0/2, তাহলে আমার ওয়ার্কিং করলে 42,500 হয়। এই 42,500 দিয়ে যদি 8,500 কে ভাগ করে 100 দিয়ে গুণ করি তাহলে আমার 20% আছে ARR। তাহলে এভারেজ রেট অফ রিটার্ন যা আসছে তা আমার অবশ্যই পজিটিভ, যেহেতু আমার বিনিয়োগিত মূলধনের সুদের হার 10%। সুতরাং এই প্রকল্পে বিনিয়োগ করা যাবে। এরপর আসে ROI নির্ণয়। ROI নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি ROI সমান অ্যাভারেজ EAT বাই অরিজিনাল ইনভেস্টমেন্ট টু 100। এভারেজ ইএপিটা আমার 8,500 এবং অরিজিনাল ইনভেস্টমেন্ট আছে 70,000। আমরা যদি এই অঙ্কটি সমাধান করি তাহলে আমরা দেখা যায় যে 12.14% পেয়েছি আমরা। ROI রিটার্ন অন ইনভেস্টমেন্ট থেকে ফিরে এসেছে 12.14% হারে এই প্রকল্পে আমরা বিনিয়োগ করব। এরপরে আসে এনপিভি নির্ণয়। এনপিভি নির্ণয়ের সূত্র হলো এনপিভি সমান টিপিভি মাইনাস এনসিও। আমার গণনা তালিকায় আমরা দেখেছি যে 10% এর এনপিভি টিপিভি হয়েছে 94,163। তার থেকে যদি আমরা এনসিও 85,000 বাদ দেই তাহলে আমার 9,163 এনপিভি বাই এটি পজিটিভ এনপিভি। এই প্রকল্পে আমরা বিনিয়োগ করব। এরপরে আসছে আমার IRR। আমরা জানি IRR সমান A প্লাস সি বাই সি মাইনাস ডি ইন্টু বি মাইনাস এ। এই ক্ষেত্রে আমার এ সমান লয়ার ডিসকাউন্ট রেট, অর্থাৎ বাট্টার ছোট হার 10 প্লাস সি হলো পজিটিভ এনপিভি 9,163 আর ডি হলো নেগেটিভ এনপিভি। প্রশ্নে আমরা গণনা তালিকায় উল্লেখ করেছি 12,420। আর বিতে আমরা হায়ার ডিসকাউন্ট রেট এবং এতে লোয়ার ডিসকাউন্ট রেট দেখিয়েছি। সেই ক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 18.45% আসে। এটি অবশ্যই একটি ভালো হার, ইন্টারনাল রেট অফ রিটার্ন সুন্দর একটা হার এসেছে। আশা করি যেহেতু এই প্রকল্পটি প্রকল্পের IRR 18.45% আর বাট্টার হার আছে 10%, সুতরাং ওই হার থেকে এই হার অনেক বেশি, আমরা এই প্রকল্পে বিনিয়োগ করব। এরপর পিআই সমান টিপিভি বাই এনসিও ইন্টু 100। টিপিভি আছে আমার 10% এর যে টিপিভি 94,163, এনসিও 85,000 ইন্টু 100 আমরা সেক্ষেত্রে পেয়েছি 110.078%। এই প্রকল্পের পিআই অনেক সুন্দর হয়েছে, অর্থাৎ 100 থেকে 10.078% বেশি। এই প্রকল্পে বিনিয়োগ লাভজনক হবে। এরপর এনপিআই নির্ণয়। এনপিআই সমান পিআই মাইনাস 100%। যেহেতু আমরা 100 দিয়ে গুণ করেছি সেহেতু 100% বাদ দিতে হবে। আমরা পিআই এর মান পেয়েছি 110.078% মাইনাস 100%, তাহলে 10.078% এনপিআই। এই হলো আমাদের মোটামুটি আজকের অঙ্কটির সমাধান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু নির্ধারিত সময় 30 মিনিট, এই সময়ের মধ্যেই এই ক্লাস শেষ করতে হবে। আজকের সময় আমি একেবারে শেষের দিকে চলে এসেছি। তোমরা নেক্সট ক্লাস যদি এর উপর নেওয়ার সুযোগ হয় পরবর্তীতে তাহলে নেব, নাহলে অন্য চ্যাপ্টারের কথা নিয়ে আমি আবার তোমাদের সামনে হাজির হব। তোমরা তোমাদের সাথে পরিশেষে একটি মেসেজ দিয়ে শেষ করছি। তোমরা করোনাকালীন সময়ে বাইরে ঘোরাফেরা বিনা প্রয়োজনে করবে না। তোমরা মাস্ক ব্যবহার করবে, যেখানে বাইরে যাও যখনই যাও মাস্ক ব্যবহার করবে। আর তোমরা নিজেরা ধূমপান করবে না এবং মাদক সেবন থেকে বিরত থাকবে। অন্যদেরকেও মাদক সেবন এবং ধূমপান সেবন থেকে নিরুৎসাহিত করবে। নিজে সুস্থ থাকো, অপরকে সুস্থ থাকতে সহযোগিতা করো। এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।